মালদা সহ বাংলার বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তার কেন্দ্রে যে ওয়াক অফ বিলকে রাখা হয়েছে, সেই ওয়াক অফ আসলে কি, তার ইতিহাস কি, সম্পূর্ণ ইতিহাস বলবো, তাই আলোচনা একটু দীর্ঘ হবে। কুরআন শরীফে কোথাও কিন্তু ওয়াক অফ শব্দটি খুঁজে পাইনি। কুরআন শরীফের ২য় নম্বর অধ্যায় সূরা আল বাকরা এর ২১৫ নম্বর আয়াতে জাকাত এবং সাদকা সম্পর্কে বলা হয়েছে। আবার সূরা আল ইমরানের ১৩৪ নম্বর আয়াতেও চ্যারিটি নিয়ে আলোচনা করা হয়েছে। পৃথিবীর প্রায় সমস্ত ধর্মে মানবতার শ্রেষ্ঠ আদর্শ সুন্দর এই দান এবং দানধর্মিতার ধারণা বহু প্রাচীন কাল থেকেই চালু রয়েছে। সর্বপ্রাচীন ভগবদ্গীতার ১৭তম অধ্যায়ের ২০ এবং ২১ নম্বর শ্লোকে যেমন সাত্ত্বিক দান, রাজসিক দানের ব্যাখ্যা দেওয়া হয়েছে, কোরআন শরীফ এবং বিভিন্ন হাদিসে দান সম্পর্কে বেশ কিছু আয়াত রয়েছে। আমি এই সমস্ত বিষয়ে বলছি কারণ এগুলোর সরাসরিভাবে এই ওয়াকফ ব্যবস্থার সঙ্গে সম্পর্ক আছে। ওয়াকফ শব্দের মূল আরবি উচ্চারণ অনেকটা ওয়াকফ বা ওয়াকফ, কিন্তু আমরা আমাদের বাংলা উচ্চারণে একটু সহজ করে ওয়াকফ বা ওয়াকফ এরকম কথাগুলো বলছি। জাকাত এবং সাদকা যখন এমন পদ্ধতিতে করা হয় যা একজন ব্যক্তির মৃত্যুর পরেও চলতে থাকবে, তখন তাকে বলা হয় সাদকা ইজারিয়া বা সাদকা ইজারিয়া। আজকের দিনের এই বিতর্কিত ওয়াকফ কিন্তু এই সুন্দর সাদকা এজারিয়ার ধারণার উপর নির্ভর করেই প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের আগের ওয়াকফ ভারতবর্ষের জন্য কতটা বিপজ্জনক এই শীর্ষক আলোচনায় আজকের দিনে ওয়াকফ কতটা দুশ্চিন্তার হয়ে উঠেছে সেই সংক্রান্ত আলোচনা করা হয়েছিল। কিন্তু ভারতবর্ষের প্রত্যেক নাগরিককে এই ওয়াকফের সুন্দর ইতিহাস কিভাবে ধীরে ধীরে বিকৃত হয়ে গেল এবং আজকের দিনে তা কিভাবে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে, তার সম্পূর্ণ ইতিহাসটা জানানো অত্যন্ত দরকার। হজরত প্রফেট ইব্রাহিম এবং হজরত প্রফেট ইসমাইল মক্কায় স্থানীয় পাথরের ব্যবহার করে প্রায় নিজেদের পরিশ্রমে কাবা শরীফ তৈরি করেছিলেন, যাতে মানুষ এখানে এসে আল্লাহর ইবাদত করতে পারে। এই ঘটনাটি কোরআন শরীফের ২য় নম্বর অধ্যায়ের সূরা আল বাকরায়ের ১২৭ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। এই নির্মাণের ভেতর সাদকা এজারিয়া অর্থাৎ কন্টিনিউয়াস চ্যারিটির দুটি মূল নীতি পালন করা হয়েছে। প্রথমত, এটি আল্লাহর রাস্তায় উৎসর্গ করা হয়েছে। দ্বিতীয়ত, আজও এখানে মানুষ এসে ইবাদত করছেন, আর এই কারণেই কাবা শরীফকে সাদকায়ে জারিয়া অর্থাৎ অবিরত দান হিসেবে ধরা হয়। কাবা শরীফকেই সারা বিশ্বের অধিকাংশ মানুষ প্রথম ওয়াকফ হিসেবে বিবেচনা করেন। তবে কিছু ঐতিহাসিক যেমন বরকত হাব্বাস বলেন একটি পুকুর বা তালাবকে প্রথম ওয়াকফ বলে ধরা হয়েছিল, কিন্তু বেশিরভাগ জায়গায় কাবা শরীফকেই প্রথম ওয়াকফ বলে মনে করা হয়েছে। এই সাদকা এ জারিয়া যা অবিরত দানের যে প্রথম ঘটনা ঘটেছিল, সেটি মানুষের কাছে একটি বিখ্যাত উদাহরণ হয়ে দাঁড়ায়। এরপর ৬৩৪ খ্রিস্টাব্দের আশেপাশে একটি ঘটনা ঘটে, যার ফলে সাদকা এ জারিয়া বা অবিরত দানের এই ধারণাটি সমগ্র মিডল ইস্ট জুড়ে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। এই ঘটনার উল্লেখ কিতাব আল সাহাদের ৫৪ নম্বর অধ্যায়ের হাদিস ২৪-এ পাওয়া যায়। সম্ভবত এখানেই ওয়াকফ শব্দের প্রথম আলোচনা হয়। যে ঘটনার কথা মোটামুটি পাওয়া যায়, সেই সময়ের দ্বিতীয় খলিফা হজরত উমর হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহকে বলেন খায়বার তাঁর একটি খুব ভালো জমি আছে, তিনি যদি এই জমিটিকে কোনো মহান কাজে ব্যবহার করতে চান তাহলে সেটা কিভাবে হতে পারে। তখন হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহ বলেন, তুমি এটিকে সাদকায়ে জারিয়া বানিয়ে দাও, এর ফলে তোমার মৃত্যুর পরেও মানুষ এই জমি থেকে উপকার পাবে। অর্থাৎ জমিটিকে ব্যক্তিগত ব্যবহারের বাইরে এনে আল্লাহর নামে সদকায়ে জারিয়া করে দাও। এই জমিটি এরপর আর কেউ বিক্রি করতে পারবে না, দান করতে পারবে না, এমনকি উত্তরাধিকার সূত্রেও ভোগ করতে পারবে না। এই জমি শুধু জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হবে। অর্থাৎ এই জমি থেকে যে আয় হবে তা দরিদ্র দাস, পয়গম্বর, ধার্মিক যাত্রীদের জন্য ব্যবহার করা হবে। এই ঘটনাটি এই এলাকার সমস্ত মানুষকে খুব অনুপ্রাণিত করে এবং সাধারণ মানুষ তখন আর শুধু এককালীন দানের তুলনায় মৃত্যুর পরেও তার দানের গুরুত্ব যাতে বজায় থাকে সেই ধরনের বিষয়ে বেশি আগ্রহী হয়ে উঠলেন। মিডল ইস্ট জুড়ে তখন সাদকায়ে জারিয়া একটি সামাজিক প্রথা হয়ে উঠেছিল। এই অঞ্চলের মানুষ আরবি ভাষায় কথা বলতেন। আরবি ভাষায় একটি কথা আছে ওয়াকফা, যাকে অনেক সময় আওক বা ওয়াকাফ বলেও উল্লেখ করা হয়। এই শব্দটির অর্থ হলো কোনো কিছুকে থামিয়ে দেওয়া বা
বিশেষ কোনো কাজের জন্য নিষেধ করা, বেঁধে দেওয়া। এই সময় মানুষ যখন সদকাই জারিয়া করছিল, অর্থাৎ নিজেদের সম্পত্তিকে ব্যক্তিগত ব্যবহারের জন্য থামিয়ে দিয়ে বা নিষেধ করে আল্লাহর নামে উৎসর্গ করছিল, তখন সাধারণ কথোপকথনে অনেকেই বলতো এই জমিটা ওয়াকফ করা হয়েছে। এর পরের 20 থেকে 25 বছর জুড়ে এই পুরো অঞ্চলে সাদকাই জারিয়া অর্থাৎ নিরবিচ্ছিন্ন দান খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং এটি একটি সামাজিক প্রথাতে পরিণত হয়। তবে সমস্যা ছিল এই যে এত দান ধ্যান হলেও এর কোনো সংগঠিত কাঠামো ছিল না। দান দেওয়া হচ্ছিল ঠিকই, কিন্তু সেটা ছিল অনেকটা এলোমেলো। এই সময়ই পার্সিয়ান, ইজিপশিয়ান বা ইহুদি সম্প্রদায়ের মধ্যেও যে দান ব্যবস্থা ছিল তা ছিল কিন্তু অত্যন্ত সংগঠিত এবং সিস্টেমেটিক। যেমন পার্সিয়াতে মানুষ তার সম্পদ ও জমি হোলি ফায়ার টেম্পেলের কার্যক্রমের জন্য সিস্টেমেটিকভাবে দান করত। অন্যদিকে ইসলামের মধ্যে যেটুকু দান হতো তা সাধারণত মৌখিক হতো, অন্য কোনোভাবে ডকুমেন্টেশনের ব্যবস্থা কিন্তু ছিল না। 661 খ্রিস্টাব্দে এই পুরো অঞ্চলে উমাইয়া সালতানাত প্রতিষ্ঠিত হয়। এর ফলে ইসলামিক সাম্রাজ্য এই অঞ্চলে অত্যন্ত প্রসিদ্ধ হয়ে ওঠে। এই সময়ের খলিফা মুয়াবিয়া বিন আবু সুফিয়ানের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজটি ছিল এবং দূরদর্শীর পরিকল্পনা ছিল, সেটি ছিল যেভাবেই হোক এই এলোমেলো, এই মৌখিক, বিশ্বাসভিত্তিক দান ব্যবস্থাকে একটি সংগঠিত রূপ দিতে হবে, যাতে সাদকায়ে জারিয়া নিয়ে পরবর্তী প্রজন্মের মুসলমানদের মধ্যে কোনো রকম বিভ্রান্তি না থাকে। তখন তারা পার্সিয়ান এবং ইজিপশিয়ানদের এই যে দান ব্যবস্থা ছিল তার অনুকরণে ইসলামিক সমাজও একটি দান ব্যবস্থা তৈরি করলেন। তারা এই পুরো সিস্টেমের নামই দিলেন ওয়াকফ। তাহলে জানা গেল এই সিস্টেমেটিক ওয়াকফ সিস্টেম গড়ে তুলেছিলেন খলিফা মুয়াবিয়া বিন আবু সুফিয়ান। কিছু সময় পর আবু সুফিয়ান এই ওয়াকফ ব্যবস্থার জন্য একটি আইন তৈরি করেন, যা প্রত্যেক মুসলমানকে সাদকা করার সময় অনুসরণ করতে হতো। তাদের প্রথম কাজ ছিল এই অঞ্চলে যতগুলো জমি ওয়াকফ করা হয়েছিল তার সব কিছুর লিখিত রেকর্ড তৈরি করা। রেকর্ড তৈরির পর প্রতিটি অঞ্চলে ওয়াকফ প্রশাসক নিয়োগ করা হতো, যাদের বলা হতো মুতাওয়াল্লি। আজকের তারিখেও দেখা যাবে ওয়াকফ সম্পত্তি মুতাওয়াল্লিরাই পরিচালনা করেন। এরপর এই মুতাওয়াল্লিরা তাদের এলাকার মধ্যে থাকা ওয়াকফ সম্পত্তি দেখভাল করা শুরু করেন, তাদের রেকর্ড রাখতে শুরু করেন এবং সেই সম্পত্তি থেকে যত ইনকাম হতো তাও নথিভুক্ত করা শুরু করেন। ছোট থেকে ছোট তথ্য, যেমন এই প্রপার্টি কেন ওয়াকফ করা হলো, এর উদ্দেশ্য কি, সব কিছু বিস্তারিতভাবে রেকর্ড করা হতো। তবে মুতাওয়াল্লি শুধু দেখভাল করতেন, বলা যেতে পারে তিনি এই সম্পত্তির জন্য নিযুক্ত একজন কেয়ারটেকার। দুটি কড়া নির্দেশ ছিল। এক, ওয়াকফ সম্পত্তি থেকে উৎপন্ন রাজস্ব বা আয়ের 1 টাকাও মুতাওয়াল্লি নিজের জন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। এবং দ্বিতীয় বিষয়, যে ব্যক্তি সেই সম্পত্তি ওয়াকফ করেছে অর্থাৎ ওয়াকিফ, সে চাইলেও আর কখনোই সেই সম্পত্তির মালিক হতে পারবে না। ওই যে ওয়ান্স আ ওয়াকফ অলওয়েজ আ ওয়াকফ। কোথায় ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা যাবে তাও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়, বিশেষ করে ধর্মীয় উদ্দেশ্যে এবং দাতব্য উদ্দেশ্যে। পরিষ্কার করে বলে দেওয়া যায় এখানে কখনোই কোনো যুক্তিতে ইসলামে যা কিছু হারাম তার সাথে ওয়াকফের সম্পর্ক যুক্ত করা যায় না। যেমন সুরা বা মদ সংক্রান্ত কোনো দোকান, ক্যাসিনো বা জুয়া যাকে বলে, আমোদ প্রমোদ সংক্রান্ত কিছু, সুদ সংক্রান্ত কিছু। আর যে ওয়াকিফ হবে অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি ওয়াকফ করছে তার কিন্তু কোনো অধিকার নেই যে সে ধার করে কোনো সম্পত্তি কিনে তারপর ওয়াকফ করবে। যখন কোনো সম্পত্তি ওয়াকফ করা হয় তখন সাকাল ওয়াকফ করা হয়। এটি এক প্রকার ডিডের মতো। এই ওয়াকফ ডিডে সমস্ত বিবরণ থাকে, যেমন মালিকের তথ্য, কি উদ্দেশ্যে সম্পত্তি দান করা হলো ইত্যাদি ইত্যাদি। এটি একটি আইনি দলিল হিসেবে কাজ করে। তবে এই ব্যবস্থা হলেও কিছু কিছু জায়গায় মৌখিক ওয়াকফই রয়ে যায় এবং এতে সমস্যা রয়েই যায়, কারণ যেসব ওয়াকফ মৌখিকভাবে করা হতো তাদের কোনো লিখিত দলিল থাকতো না। রিলিজিয়াস ওয়াকফ হিসেবে জমি ওয়াকফ করাই ছিল মূল ওয়াকফ। সেই সম্পত্তি মাদ্রাসা বা মসজিদের কাজে ব্যবহার হবে, এটাই ছিল তার উদ্দেশ্য। অনেক পরবর্তী সময়ে আর এক ধরনের ওয়াকফ কোথা থেকে যোগ হয়ে গিয়েছিল, যাকে বলা হয় ওয়াকফ আল আওলাদ, যা বংশধরদের জন্য ওয়াকফ করা যায়। এতে ওয়াকিফ জমি ওয়াকফ করার পর সেই জমি থেকে যে আয় হবে তার কিছু অংশ ওয়াকিফের যে পুত্র সন্তানরা তারা পেতেন। এক্ষেত্রে কেউ একটা সম্পত্তি ওয়াকফ করেছে, সেখান থেকে যদি ভাড়া আসে তাহলে ওয়াকিফ চাইলে সেই আয়ের কিছু অংশ নিজের পুত্রদের জন্য বরাদ্দ করে দিতে পারেন। এটাকেই ওয়াকফ আল আওলাদ বলা হয়।
ওয়াকফ আল আওলাদ সম্পর্কে কিতাব আল সাহাদের অধ্যায় 54 হাদিস নম্বর 24-এও উল্লেখ আছে। পরবর্তীতে যখন অটোমান সাম্রাজ্য আসে তখন এই ওয়াকফ সিস্টেমকে আরও সংগঠিত এবং উন্নত করা হয়। এরপর 1192 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ গৌরী ভারত আক্রমণ করে এবং মহারাজা পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন, তখন থেকেই ভারতে ওয়াকফ প্রথা চালু করার পরিকল্পনা শুরু হয়। ওয়াকফের নিয়ম অনুযায়ী সেই জমিই ওয়াকফ করা যায় যার মালিকানা ব্যক্তির নিজের কাছে থাকে। কোনো দখল করা জায়গা ওয়াকফ করা যাবে কিনা এ বিষয়ে কিছুই কিন্তু আদি হাদিসগুলোর মধ্যে নেই। ইসলামী পণ্ডিতরা তখন বলেন, কোনো শাসক যদি শক্তি প্রয়োগ করে কোনো অঞ্চল জয় করেন এবং সেখানে শাসন প্রতিষ্ঠা করেন, তাহলে সেই এলাকা তো তারই অধীনে আসে। এরকম জমিকে শরিয়তে খারাজ বলা যেতে পারে। তাই ইসলামিক স্কলাররা বলেন শাসক চাইলে এমন জমি ওয়াকফ করতে পারেন। ভারতে সেই সময় মন্দির কেন্দ্রিক এক সুন্দর সমাজ ব্যবস্থা ছিল। মন্দির ছিল সমস্ত সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এমনকি শিক্ষার কেন্দ্রস্থল। রাজা বা শাসকের প্রাসাদের তুলনায় মন্দির ছিল আরও উচ্চমানের এবং আরও বৈভবপূর্ণ। সেই জন্য এখনও দক্ষিণ ভারতে, যেখানে ইসলামী ইনভেনশনের প্রভাব সেভাবে আসতে পারেনি, সেখানে এর ছবি দেখা যায়। হাজার হাজার বছর আগের মন্দিরগুলি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই সময়ের রাজবাড়িগুলি নেই। এবং আরও একটি উদাহরণ হচ্ছে সোমনাথ মন্দির। 1025-এ মোহাম্মদ গজনির আক্রমণ থেকে শুরু করে প্রায় 17 বার একটি মন্দিরকে লুট করা হয়। শুধুমাত্র সোনাদানা বা ধর্মীয় কারণে এটা হয়েছে তা কিন্তু নয়। একটি সমাজের কেন্দ্রকে আক্রমণ মানে সম্পূর্ণ সমাজকে ভেঙে ফেলা। অনেকেই ধারণা করেন এই মন্দির কেন্দ্রিক উন্নত সামাজিক কাঠামো মুহাম্মদ ঘড়িকে অনুপ্রাণিত করেছিল। মোহাম্মদ ঘড়ি ভারতে একটি ওয়াকফ মডেল তৈরি করেন। তিনি মসজিদের চারপাশের গ্রাম বা জমি সেই মসজিদের সঙ্গে যুক্ত করে ওয়াকফ করে দেন। এর ফলে ওই জমি বা গ্রামের যা আয় হতো বা যা ভাড়া আসতো বা সেখান থেকে যা কৃষিকাজ হতো, তাতে মসজিদের খরচ, ইমামের বেতন এবং আরও যে উদ্বৃত্ত সম্পদ সরাসরি রাজস্ব আদায় ছাড়াই জমা হতে থাকত। মাদাদে মাস, ওয়াজ এ মিল্ক ইত্যাদি বিভিন্ন স্তরে এই ওয়াকফ সম্পত্তিগুলিকে ভাগ করা হয়েছিল। এই সমস্ত তথ্য ফিরোজ শাহ তুগলকের সময়কার ঐতিহাসিক গ্রন্থ তারিখে ফিরোজ এ অনেকটা পাওয়া যায়। এই সময় ভারতবর্ষে ফরমান জারি করার একটি রীতি প্রচলিত হয়েছিল। এই ফরমান কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত নেতিবাচক, ভয়ের শব্দ হিসেবে ব্যবহার হয়। একটু ভেবে দেখুন, ফরমান হচ্ছে যেখানে কোনো সম্পত্তি ওয়াকফ করা হতো তার সমস্ত রেকর্ড রাখা। কে ওয়াকফ করলেন, কোন শাসকের সময়ে করলেন, মুতোয়াল্লি কে ছিলেন, এই সব কিছুর এক প্রকার অফিসিয়াল রেকর্ড। দক্ষিণ ভারতের বহমনি সালতানাতের শাসক মাহমুদ গাওয়ান দরগা তৈরির জন্য মালহার গ্রামে 5250 বিঘা জমি ওয়াকফ করেছিলেন। জাহাঙ্গীরের সময় হাজিপুর, বিহারে অনেক জমি ওয়াকফ হয়। ঔরঙ্গজেবের সময় এলাহাবাদে এবং আজমেরে ওয়াকফ করা হয় অনেক জমি। 1610-এ জাহাঙ্গীর নালন্দার 4200 বিঘা বাস্তু এবং ফসলি চাষের জমি, তার সাথে 2690 বিঘা দো ফসলি এবং পতিত জমি মাদাদে মাস হিসেবে ওয়াকফ করেন। শাসকের কাছ থেকে যখন শিক্ষক এবং ধর্মীয় ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুদান বা সাহায্য পেত, তাকে মাদাদে মাস বলা হতো। এই সময়ে শুধু ইসলামী শাসকরা নয়, সামাজিক সম্প্রীতি রক্ষার জন্য হোক বা যে কোনো বিশেষ পরিস্থিতির কারণেই হোক, হিন্দু শাসকরাও নিজেদের সম্পদ ওয়াকফ করেছেন। যেমন পীর শাহ শরীফের একটি জলাধার আছে যা দান করেছিলেন শিবাজী মহারাজের দাদু। এমনকি ইয়াকুব বাবর পীর সোহরাওয়ার্দীর দরগার জন্যও শিবাজী মহারাজ 653 একর জমি এবং একটি মসজিদের জন্য ভরাট খাস জমি দিয়েছিলেন। 1631-এ শাহজাহান তাজমহলের উদ্দেশ্যে 30টি গ্রাম, একটি পরগনা এবং 50 লক্ষ টাকা, তখনকার দিনের 50 লক্ষ, সেটা মনে রাখতে হবে, ওয়াকফ করেছিলেন বলে ধারণা করা হয়। কিন্তু এর যদিও সেভাবে কোনো প্রমাণ মেলেনি। তাজমহল শাহজাহানের ব্যক্তিগত ছিল না ওয়াকফ, তা নিয়ে দ্বন্দ্ব তাই আজও বিদ্যমান। যাই হোক, সেই সময় প্রচুর গ্রাম, ফসলি জমি, বাস্তু জমি ওয়াকফ করা হয়েছিল। এই ওয়াকফ সম্পত্তিগুলো ব্যক্তিগত ব্যবহারে আনা যেত না। ভারতে এগুলিকে পরিচালনা করার জন্য একটি পৃথক ব্যবস্থা করা হয়েছিল। রাজ্য স্তরে ওয়াকফ সম্পত্তি পরিচালনার জন্য সদর নিযুক্ত হতেন, যিনি এই অনুদান ও প্রশাসনিক কাজ সামলাতেন। তার নিচে থাকত সদরে সরকার এই নামক একটি পদ। আর গ্রাম স্তরে কাজীরা ওয়াকফ সম্পত্তি দেখভাল করতেন। রাজস্ব সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল দিওয়ানকে।
দৈনন্দিন কার্যাবলী দেখতেন মুতোয়াল্লিগণ। ধীরে ধীরে আমরা দেখব এই মুতোয়াল্লিগণ কিভাবে বলা যেতে পারে এক প্রকারে সর্বে সর্বা হয়ে উঠলেন এই সমস্ত ওয়াকফ সম্পত্তির। তখন প্রশাসনিক রাজধানী ছিল দিল্লি। সেই সময়কার শাসকরা দিল্লিতে শাহজাহানবাদ নামে একটি নতুন শহর গড়ে তুলছিলেন, যেখানে এই আজকের দিনে চাঁদনি চক, লালকেল্লা, পুরনো দিল্লি পড়ছে। এই শহর গঠনের প্রায় 28 বছর পরে অর্থাৎ 1656 সালে দিল্লিতে জামে মসজিদ নির্মিত হয়। তার চারপাশের জমি ওয়াকফ করে দেওয়া হয়। কেন আগের ভিডিওতে বলেছিলাম দিল্লির 77% ওয়াকফ সম্পত্তি, এবার ধীরে ধীরে পরিষ্কার হবে। কিন্তু দিল্লিকে কেন্দ্র করে আরও দুটো নাটকীয় ঘটনা ঘটবে, শুনতে থাকুন। 1757 সালের দিকে ব্রিটিশরা ভারতে শাসন শুরু করে। সেই সময় মুঘলরা অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। ব্রিটিশরা ভারতে শাসনের শুরুর দিকে একটি জিনিস করেছিল, হিন্দু মুসলিম যে ধর্মীয় বিষয় তাতে তারা সরাসরি হস্তক্ষেপ করবে না, কারণ তারা এটুকু বুঝেছিল ভারতে ধর্ম মানুষের কাছে সবচেয়ে বড়। যাতে ব্রিটিশদের দুরভিসন্ধি নিয়ে সনাতনী বা ইসলামের কারোরই সন্দেহ না হয়, এজন্য তারা রেগুলেশন অফ 1772 জারি করেছিল। এতে স্পষ্ট করে বলা হয়েছিল হিন্দু ও মুসলিমদের ধর্মীয় বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না। ফলে মুঘলদের তৈরি ওয়াকফ ব্যবস্থাতেও তারা প্রথম 30-35 বছর কোনো হস্তক্ষেপ করেনি। তবে এর মাঝে মাঝে বেশ কিছু ক্ষেত্রে সনাতনীদের দেবোত্তর সম্পত্তি বা মন্দির সংক্রান্ত বিষয় এবং মুসলিমদের ওয়াকফ সংক্রান্ত বিষয়ে অল্প বিস্তর আগ্রহ দেখানো বা গণ্ডগোল তৈরি করা এ ব্রিটিশদের অভ্যাসের মধ্যেই ছিল। সনাতনী দেবোত্তর সম্পত্তি এবং মন্দির সংক্রান্ত বিষয়ে ব্রিটিশরা কী কী ধরনের সমস্যা তৈরি করেছিল এবং সেই সমস্যার সমাধানের জন্য কী কী জটিল আইন তৈরি করেছিল, সেই সংক্রান্ত বিষয়ে একটি ভিন্ন আলোচনা অবশ্যই হতে পারে। 1817 মাদ্রাজ রেগুলেশন, 1863 রিলিজিয়াস অ্যান্ড এন্ডাওমেন্ট অ্যাক্ট, রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডাওমেন্টস অ্যাক্ট 1925, হিন্দু রিলিজিয়াস অ্যান্ড এন্ডাওমেন্টস অ্যাক্ট 1927, এবং তারপরে আবার সেই একই আইনকে আরও পরিবর্ধিত করে 1935 সালের আইন। 1947 ক্ষমতার হস্তান্তরের পরেও হিন্দু রিলিজিয়াস অ্যান্ড এন্ডাওমেন্ট অ্যাক্ট 1951 এবং মারাত্মক হিন্দু রিলিজিয়াস অ্যান্ড এন্ডাওমেন্ট অ্যাক্ট 1959 কিভাবে সনাতন মন্দির এবং সনাতন সমাজ ব্যবস্থার উন্নতিকে শোষণ করেছে বিস্তারিতভাবে আরেকটি আলোচনায় বলবো। বহু মন্দিরের দেবোত্তর সম্পত্তি সরাসরি সরকারের সম্পদ ভারতবর্ষে। আজকের এই আলোচনা যেহেতু ওয়াকফ বিষয়ে বিস্তারিতভাবে হচ্ছে, তাই এখানে আর মন্দির সংক্রান্ত আলোচনা এবং সমস্যাগুলিকে যোগ করলাম না। 1882 সাল নাগাদ একটি ঘটনা ঘটে। আব্দুল ফাতাহ মোহাম্মদ নামের এক ব্যক্তি ছিলেন, যিনি তার একটি সম্পত্তি ওয়াকফ আল আওলাদ অর্থাৎ পারিবারিক ওয়াকফের ক্যাটাগরিতে দান করেছিলেন। এই বিষয়টি নিয়ে রিজমধুর চৌধুরী নামে একজন ইসলাম স্কলার ব্রিটিশ কোর্টে যান এবং বলেন যে এই ফ্যামিলি ওয়াকফ ধারণাটি ইসলামে যেভাবে যোগ করা হয়েছে সেই পদ্ধতিটি অবৈধ, কারণ এটি দানের নামে জনহিতের উদ্দেশ্যে নয়, বরং ট্যাক্স এবং অন্যান্য বিষয়ে ফাঁকি দিয়ে ব্যক্তিগত মুনাফার জন্য ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরে এটি ব্রিটিশ আদালতে চলে এবং শেষে এমন রায় আসে যে ওয়াকফ আল আওলাদ অর্থাৎ পারিবারিক ওয়াকফ অবৈধ বলে ঘোষণা করা হয়। এতদিন পর্যন্ত ভারতের জমি দখল করে ওয়াকফ করার অথবা কোনো নেক কাজের জন্য জমি ওয়াকফ করা ইত্যাদি বিষয়গুলো চলছিল, কিন্তু এই মামলাটিকে বলা যেতে পারে ইসলামের ভেতরে ওয়াকফ দুর্নীতির প্রথম দস্তাবেজ। এর 12 বছর পরে 2রা ফেব্রুয়ারি 1894 সালে ব্রিটিশ সরকার একটি আইন আনে, যেখানে বলা হয় যে সরকার চাইলে ভারতের অভ্যন্তরে কোনো ব্রিটিশ প্রকল্প নির্মাণের জন্য, যেমন রাস্তা বা রেল লাইন বা ড্যাম, খাল, অফিস, সেনানিবাস ইত্যাদি, যে কোনো জমি অধিগ্রহণ করতে পারবে এবং তার পরিবর্তে সরকার ক্ষতিপূরণ দিয়ে দেবে। এই আইনে ওয়াকফ সম্পত্তিকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু ওয়াকফের নিয়ম অনুযায়ী এই সম্পত্তির স্থায়ী মালিকানা আল্লাহর, তাই মুসলিমরা ওয়াকফের সম্পত্তি বিক্রি করতে পারেন না এবং সরকারের কোনো প্রকল্পে ব্যবহার হলেও তার জন্য অর্থ গ্রহণ করতে পারবে না। এর ঠিক 17 বছর পর অর্থাৎ 1911 সালে ব্রিটিশরা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করে। তখন দিল্লিতে মুসলিম জনসংখ্যা ছিল অনেক বেশি এবং মসজিদ, দরগা, অন্যান্য ধাঁচা এবং সাথে ওয়াকফ সম্পত্তিও ছিল প্রচুর। যেহেতু সেখানে মুঘল শাসকরা অনেক বছর ছিল, কাজে এটা অত্যন্ত স্বাভাবিক। ব্রিটিশরা দিল্লিতে স্থানান্তরের সময় এই ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট ব্যবহার করে দিল্লির 100টির বেশি গ্রাম অধিগ্রহণ করে নেয়, যার মধ্যে ওয়াকফ সম্পত্তিও ছিল। কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট অনুযায়ী ক্ষতিপূরণ প্রাপ্য হলেও ইসলাম যেহেতু ওয়াকফ সম্পত্তি বিক্রি করতে পারে না, তাই এই প্রকল্পগুলোর জন্যও ব্রিটিশদের কাছ থেকে মুসলিমরা কোনো ক্ষতিপূরণ নিতে পারেন না। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। কিন্তু বুঝতে হবে, তার পরিবর্তে মুসলিম লীগ ব্রিটিশ সরকারের সাথে একটি সমঝোতায় আসে ভারতে ওয়াকফকে যাতে আইনি স্বীকৃতি দেওয়া হয়। দিল্লির অনেকটা ওয়াকফ করা সম্পত্তি ব্রিটিশরা নিজেদের রাজধানী স্থাপনের কাজে ব্যবহার করবে বলে সারা ভারতবর্ষ জুড়ে
ওয়াকফকে অন্য মাত্রার স্বাধীনতা দেওয়া হয় 1913 সালেই। এরপরে পাকাপোক্তভাবে দ্য মুসলমান ওয়াকফ অ্যাক্ট 1923 আনা হয়। 5ই আগস্ট 1923 ওয়াকফ আল আওলাদ আবার সক্রিয় করা হয়। তবে বলা হয় এর আয় থেকে 2.5% বোর্ডকে দিতে হবে তাদের খরচ চালানোর জন্য। ঠিক হয়, ভারতের প্রতিটি রাজ্যে ওয়াকফ বোর্ড গঠিত হবে। এগুলিকে একটি স্টেট লেভেল স্ট্যাচুটরি নন অফিসিয়াল বডি হিসেবে গঠন করা হবে। বোর্ড থাকবে সরকারের আইনের অধীনে, কিন্তু পরিচালনা করবে মুসলিম কমিউনিটির প্রতিনিধিরা। এছাড়াও ওয়াকফ বোর্ডের সভাপতি হবেন মুসলিম কমিশনার। তাকে কিছুটা সিভিল কোর্টের মতো ক্ষমতা দেওয়া হয়, যেমন কাউকে তলব করা, কাগজপত্র চাওয়া ইত্যাদি। যদি কেউ ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করতে চায়, তাকে আগে বোর্ডের অনুমতি নিতে হবে। ওয়াকিফ বা মুতাওয়াল্লি নিজের ইচ্ছামতো কিছু করতে পারবেন না। বোর্ড চাইলে কোনো ওয়াকফ সম্পত্তিকে সরকারি অনুমোদন ছাড়াই 20 বছরের জন্য লিজে দিতে পারবে। তবে কিছু রাজ্যের জন্য সময়সীমা 3 বছরের মধ্যে বেঁধে দেওয়া ছিল। মুঘল সাম্রাজ্যের সময়কার ওয়াকফ সম্পত্তি ব্রিটিশরা রাজধানী স্থাপনের জন্য নিয়ে নেওয়ার ফলে মুসলিম সমাজে যে বিদ্রোহ তৈরি হয়েছিল তা সামলাতে এই ওয়াকফ বোর্ডকে বিপুল ছাড় এবং ক্ষমতা দেওয়া হয়। এই আইনে এটাও বলা হয়, বোর্ড যদি মনে করে কোনো জায়গা অতীতে ওয়াকফ ছিল এবং বর্তমানে তা দখল হয়ে গিয়েছে, তাহলে পুলিশ সহ 45 দিনের মধ্যে সেই জায়গা দখলমুক্ত করা যাবে। মৌখিক ওয়াকফকে মান্যতা দেওয়ার ফলে বহু মূল্যবান জায়গা ওয়াকফের নামে নতুন করে রেজিস্টার হতে শুরু করে। সাথে ওয়াকফ ফান্ড গঠিত হয়, কারণ পুরো কাঠামো চালাতে তহবিল প্রয়োজন ছিল। 3টি উৎস থেকে টাকা জোগাড়ের নিয়ম করা হয়। ব্রিটিশ সরকার সময় সময় কিছু অর্থ দেবে, কেউ চাইলে ব্যক্তিগত অনুদান দিতে পারবে। ওয়াকফ সম্পত্তি থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ এই ফান্ডে যাবে। এই সবের 25 বছরের মধ্যেই ব্রিটিশরা ভারত ত্যাগ করে। ক্ষমতার হস্তান্তর ঘটে, ভারত ও পাকিস্তান আলাদা হয়ে যায়। তখন কিছু মুসলিম পাকিস্তানে চলে যেতে বাধ্য হন। তাদের মধ্যে ব্যক্তিগত সম্পত্তিও ছিল, ওয়াকফ সম্পত্তিও ছিল। একইভাবে পাকিস্তান থেকে কিছু হিন্দু ও শিখেরা ভারতে আসেন। পাকিস্তান সরকার এই সমস্ত হিন্দু এবং শিখেদের সম্পত্তি অধিগ্রহণ করে নেয়। ভারতে যারা তাদের জমি ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিল, তাদের জমিতে পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের জন্য ক্যাম্প গড়া হয়। এই জমিগুলিকে বলা হয় ইভ্যাকুই প্রপার্টি, যার মালিক 1 মার্চ 1947-এর পর পাকিস্তানে চলে গেছেন। সবচেয়ে বেশি ইভ্যাকুই প্রপার্টি ছিল পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও উত্তরপ্রদেশে। পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুরা যে জমি ছেড়ে এসেছে, তার ভিত্তিতে ভারতে সেই জমি বরাদ্দ করা হয়েছিল। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই জমি ঘিরে সেই ওয়াকফ সম্পত্তি আইন দেখিয়ে সমস্যা শুরু হতে থাকে। ওয়াকফ বোর্ড দাবি করে ইভাকুই প্রপার্টির মধ্যে অধিকাংশ সম্পত্তি নাকি ওয়াকফ সম্পত্তি ছিল, ব্যক্তিগত মুসলিম সম্পত্তি নয়। কাজেই পাকিস্তান থেকে আসা শরণার্থী হিন্দুরা এখানে এমনি এমনি বসবাস করতে পারবে না। এর পাশাপাশি সেই যে 1911 সালে ব্রিটিশরা কলকাতা থেকে দিল্লিতে রাজধানী প্রতিস্থাপন করেছিল, তখন যে ওয়াকফ সম্পত্তি তারা রাজধানী স্থাপনের জন্য নিয়েছিল এবং যার মূল্যস্বরূপ ভারতে ওয়াকফ বোর্ডকে এত বেশি আইনি ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই সমস্ত সম্পত্তি ক্ষমতার হস্তান্তরের পর চলে যায় ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এবং দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি বা ডিডি এর অধীনে। কিন্তু ব্রিটিশরা চলে যাওয়ার পরেই ওয়াকফ আবার এই দিল্লির সম্পত্তিগুলি পুনরুদ্ধার করার দাবি নিয়ে আসে এবং তাদের বক্তব্য অনুযায়ী দিল্লির মধ্যে প্রায় 77% জমি ওয়াকফ জমি। গত আলোচনায় এই নিয়ে দীর্ঘ সময় বলা হয়েছে। এই সময় জওহরলাল নেহরুর সরকার বেশ কিছু সম্পত্তি কোনো রকম কাগজপত্র ছাড়াই ওয়াকফ বোর্ডকে দিয়ে দেয়। যুক্তি দেখানো হয়েছিল পুরনো কাগজপত্র নষ্ট হয়ে গিয়েছে, তাই প্রমাণ করা সম্ভব নয়, কিন্তু এগুলো সবই ওয়াকফ সম্পত্তি। এর সাথেই ব্রিটিশ পরবর্তী এই স্বাধীন ভারতে ওয়াকফকে সংবিধানের মধ্যে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি তোলা হয়। এরপর 21শে মে 1954 সালে সরকার ওয়াকফ অ্যাক্ট 1954 চালু করে, যা জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের কিছু এলাকা ছাড়া গোটা ভারতে কার্যকর হয়। 1954 সালে যে ওয়াকফ অ্যাক্ট ভারত সরকার নিয়ে এসেছিল, তার মূল ভিত্তি ছিল ব্রিটিশরা আগে যেভাবে ওয়াকফ সম্পর্কিত লিগ্যাল সিস্টেম তৈরি করেছিল, সেই মডেলটিকে ভারতীয় আইনে বৈধ হিসেবে লিখিত করা হলো। ওয়াকফ আইন, ওয়াকফ বোর্ড আর যেসব ওয়াকফ ফান্ড জমা হওয়ার নিয়ম ব্রিটিশ সময়ে ছিল, সব কিছুই সেই একইভাবে যেন চলতে থাকে। তার সাথে আরও কিছু সুবিধা যোগ করা হয়েছিল। প্রথমেই বলা হয়েছিল ভারতের প্রতিটি রাজ্যের জন্য একটি করে ওয়াকফ বোর্ড থাকবে, যেমন গুজরাটে গুজরাট ওয়াকফ বোর্ড, উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ ওয়াকফ বোর্ড ইত্যাদি। এভাবে প্রতিটি রাজ্যে আলাদা আলাদা ওয়াকফ বোর্ড থাকবে, যারা সেই রাজ্যের ওয়াকফ সম্পত্তি পরিচালনা করবে।
কোনো রাজ্যেই যদি শিয়া মুসলিমদের দান 15% বেশি থাকে, তাহলে সেই রাজ্যে দুটি ওয়াকফ বোর্ড গঠিত হবে, একটি শিয়া ওয়াকফ বোর্ড আর একটি সুন্নি ওয়াকফ বোর্ড। এজন্যই আপনি দেখবেন উত্তরপ্রদেশে, বিহার, রাজস্থান ইত্যাদি রাজ্যে দুটি করে ওয়াকফ বোর্ড আছে, শিয়া ও সুন্নি। এভাবে মোট 32টি ওয়াকফ বোর্ড গঠিত হয়। এই বোর্ডগুলো সংশ্লিষ্ট রাজ্যের ওয়াকফ সম্পত্তির প্রশাসন দেখত। বোর্ডের সদস্যরাও মুসলিমই হতেন। যদি কোনো সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা বন্ধক রাখার মতো সিদ্ধান্ত নিতে হতো, তাহলে বোর্ডের মোট সদস্যদের 2/3 সম্মতি দিলেই তা অনুমোদিত হয়ে যাবে। 1954 সালের এই ওয়াকফ অ্যাক্টে এমন কিছু সেকশন যোগ করা হলো যেগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ধরে নেওয়া যাক সেকশন 66C। এখানে বলা হয় নন মুসলিমরাও ওয়াকফ সম্পত্তি দান করতে পারবেন, তবে সেই দানের জায়গায় গির্জা বা মন্দির নির্মাণ করা যাবে না। এই নন মুসলিমদের ওয়াকফ সম্পত্তি দান করতে পারার আইন অনেক ক্ষেত্রেই অনেক হিন্দুদের সম্পত্তি হারাতে কিন্তু বাধ্য করেছিল। চাপ সৃষ্টি করে দানপত্র লিখিয়ে নেওয়াটা বিশেষ কিছু কঠিন কাজ তো ছিল না। যারা স্বেচ্ছায় দান করেছিলেন সেই সংখ্যা অত্যন্ত কম। আরেকটি অত্যন্ত বিতর্কিত ধারা যোগ করা হলো সেকশন 3A। এই ধারায় বলা হয়েছিল যদি কোনো সম্পত্তি দীর্ঘ সময় ধরে ইসলামিক কাজে ব্যবহৃত হয়ে আসছে, তাহলে সেটিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে বিবেচনা করা হবে। একে বলা হয় ওয়াকফ বাই ইউজার। যেমন ধরুন একটি মসজিদের পাশে একটি প্রাইভেট সম্পত্তি রয়েছে, যেখানে বহুদিন ধরে লোকজন একত্রিত হয়ে নামাজ পড়ছেন বা সাধারণ জমায়েতের সময় হয়তো উজু করছেন বা হয়তো জুতো খুলে রাখছেন কিংবা বিশ্রাম নেওয়ার জন্য বসছেন, তাহলে সেই সম্পত্তিকেও ওয়াকফ বাই ইউজার ধরা যেতে পারে। এর মানে হলো কোনো সম্পত্তি যা দীর্ঘদিন ধরে, যদিও সেই দীর্ঘদিন মানে কতদিন বা কত বছর তার কোনো পরিষ্কার উল্লেখ কিন্তু নেই, শুধুই বেশ কিছুদিন ধরে মুসলিম মানুষজন মসজিদ হোক, মাদ্রাসা হোক, দরগা হোক, তার আশেপাশে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছেন, অথচ যার কোনো রেজিস্টার্ড ওয়াকফ দলিল নেই, সেই সম্পত্তিটিকেও ওয়াকফ বাই ইউজার হিসেবে রেজিস্টার করা যাবে। মসজিদ, দরগা, মাদ্রাসা বা অন্যান্য ধর্মীয় বা শিক্ষা বা ইসলামিক স্বাস্থ্যকেন্দ্র যার আশেপাশে অন্যান্য বাড়ি বা দোকান বা ফাঁকা জায়গা ছিল, তা হঠাৎ করে আইনানুগভাবেই ওয়াকফ বাই ইউজার হিসেবে রেজিস্টার্ড হয়ে গেল। আগে এই আশেপাশের সংলগ্ন জায়গা নেওয়া এলোমেলোভাবে, কিছু ক্ষেত্রে হয়তো জোর দেখিয়ে বা কিছু ক্ষেত্রে বুঝিয়ে সুঝিয়ে চলছিল, কিন্তু যখন সরকার আইন নিয়ে এলো, তখন এই বিষয়টি সেকশন 3 অনুযায়ী আর অনৈতিক থাকলো না। আইন করে বলে দেওয়া হলো একবার কোনো সম্পত্তি ওয়াকফ হয়ে গেলে তার মালিকানা আর পরিবর্তন করা যায় না। সেই সম্পত্তির মালিকানা চিরকালই আল্লাহর হয়ে যায়। এমনকি 500 বছর বা 1000 বছর হয়ে গেলেও কেউ যদি তাতে বাণিজ্যিক কাজ শুরু করে দেয় বা সরকার কোনো ভবন নির্মাণ করে দেয়, তবুও সেটি ওয়াকফ হিসেবেই থেকে যায়। ওয়ান্স আ ওয়াকফ, অলওয়েজ এ ওয়াকফ। যদি ঘোষণা করা হয় যেটি ওয়াকফ সম্পত্তি, কিন্তু যার মালিক মনে করেন এটি ওয়াকফ নয়, তাহলে তিনি 1 বছরের মধ্যে সিভিল কোর্টে মামলা করতে পারবেন। হ্যাঁ, তখনও ওয়াকফ ট্রাইব্যুনাল তৈরি হয়নি। যেটা আগের আলোচনায় বলেছিলাম যে কখনোই কোর্টে গিয়েও একজন মামলা করতে পারবেন না, সেই পরিস্থিতি আরও পরে আসবে। তখনও পর্যন্ত সিভিল কোর্টে মামলা করা যেত। তবে যতদিন না কোর্ট সিদ্ধান্ত নিচ্ছে, ততদিন ওই সম্পত্তি ওয়াকফ হিসেবেই ধরা হবে। মালিকের ওই সম্পত্তি স্বাধীনভাবে ব্যবহার করার অধিকার থাকবে না। এই আইনে আরও বলা হয়েছিল যদি কেউ 1 বছরের মধ্যে আপত্তি না জানান, তাহলে সেই সম্পত্তি স্থায়ীভাবে ওয়াকফ হয়ে যাবে এবং পরে আপত্তি জানানোর আর কোনো সুযোগ থাকবে না। একবার কোনো সম্পত্তি সার্ভে করা হয়ে গেলে তার পুনরায় সার্ভে কম করে 20 বছরের আগে করা যাবে না। এই আইন আসার পর বিভিন্ন রাজ্যে সার্ভে শুরু হয়, আর মুঘল যুগ থেকে কিংবা অন্য কোনো কারণবশত দখলে চলে আসার কারণে প্রাচীন ওয়াকফ সম্পত্তিগুলিকে খুঁজে বের করার কাজ শুরু করা হয়। এই আইনকে সাথে পেয়ে বিভিন্ন রাজ্যে প্রচুর সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে রেজিস্টার্ড করা হয়। বলা হয় এই সমস্ত সম্পত্তি মুঘল যুগের এবং তার পরবর্তী সময়েও ওয়াকফ হিসেবে ছিল, কিন্তু তা ব্রিটিশদের দ্বারা এবং পরবর্তীতে অন্যান্য সম্প্রদায় দ্বারা দখল হয়ে গিয়েছিল। এখন এইগুলির পুনরুদ্ধার করা হচ্ছে। তবে এই পুনরুদ্ধারের কাজে এক সমস্যা দেখা দেয়। ভারতে লিমিটেশন অ্যাক্ট 1908 নামে একটি আইন আছে, যেখানে বলা আছে যদি কোনো সম্পত্তিতে কেউ 12 বছর বা তার বেশি সময় ধরে বসবাস বা দখল করে থাকে, তাহলে অন্য কারো মালিকানা দাবির অধিকার চলে যায়। কিন্তু যেসব সম্পত্তিকে ওয়াকফ হিসেবে দাবি করা হচ্ছিল, সেগুলো অনেক আগেই 12 বছর পার করে ফেলেছিল।
তাই 1954 সালের ওয়াকফ অ্যাক্টের সেকশন 66G-তে সংশোধন করে এই মেয়াদ ওয়াকফের জন্য 30 বছর করা হয় এবং পরে তা অনির্দিষ্টকাল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এটি উদাহরণ মাত্র। এই নতুন ওয়াকফ আইনে অনেকগুলি এমন নিয়মকানুন ছিল যা ভারতবর্ষের আইনের সাথে বিস্তর পার্থক্য তৈরি করছিল, এবং ওয়াকফ আইনকে বলবৎ করার উদ্দেশ্যে শুধুমাত্র ওয়াকফের ক্ষেত্রে ভারতীয় সংবিধানের কোন কোন আইনগুলি প্রযোজ্য হবে না সেটিও উল্লেখ করা হচ্ছিল, এবং এর সংখ্যা অনেক। এই আইন ও সার্ভে চালুর পর ওয়াকফ সম্পত্তির সংখ্যা অনেক বেড়ে যায়। যেমন রাজস্থানে যেখানে আগে 73টি ওয়াকফ সম্পত্তি ছিল তা বেড়ে 1965টি হয়। আরও অনেক উদাহরণ রয়েছে, আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে তাই বেশি উদাহরণ দিচ্ছি না। কিন্তু ওয়াকফের এই বিভিন্ন জায়গা এবং সম্পত্তি অধিগ্রহণকে কেন্দ্র করে এবং মোতাল্লিদের মারাত্মক সব দুর্নীতিকে কেন্দ্র করে প্রায়শই জটিল এবং গভীর সমস্যা লেগেই থাকতো। এই সব সমস্যার মোকাবিলার জন্য ওয়াকফ অ্যাক্টের সেকশন 8A-তে একটি সম্পূর্ণ অধ্যায় যোগ করা হয়, যেখানে একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান গঠন করা হয়, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল। জানানো হয় এটি ভারতীয় আইনের মাধ্যমে গঠিত হলেও এই সংস্থাটি স্বতন্ত্রভাবে কাজ করবে। তখন সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল অর্থাৎ CWC গঠনের মাধ্যমে ওয়াকফের কাছে আইনি ক্ষমতাও চলে আসে, যাতে করে ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখল করে আছে বলে অভিযুক্ত ব্যক্তিকে সহজে উচ্ছেদ করা যাবে। এই সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলকে সরাসরি মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্সের সাথে যুক্ত করা হয়। তাহলে মনে রাখবেন, কেন্দ্রীয় স্তরে ছিল সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল বা CWC, রাজ্য স্তরে ওয়াকফ বোর্ড, জেলা স্তরে ওয়াকফ কমিটি, আর এরপর ছিল সার্ভে কমিশনার এবং মুতওয়াল্লিদের ভূমিকা। তবে এই সব মিলে যেন একটা অন্য আইনি ব্যবস্থা চালু হয়ে গেল, সংবিধানের বহু ধারা এবং আইনের বহু নিয়মের সাথে যার কোনো মিল নেই বা বিশেষ প্রবিধান বিদ্যমান। এরপর এরকম বহু কেস ফাইল হতে থাকে যেখানে মানুষ তাদের সম্পত্তি বিক্রি করার জন্য সাব রেজিস্ট্রার অফিসে যান, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারেন যেটিকে তারা নিজেদের সম্পত্তিভাবে এতদিন বসবাস করছিলেন সেটি আসলে ওয়াকফের নামে রেজিস্টার্ড। এবার নিয়ম অনুযায়ী যদি ওয়াকফ কোনো সম্পত্তিকে নিজেদের অধীনে নেয় তাহলে গেজেট নোটিফিকেশন জারি করবে এবং তারপর 1 বছরের সময় থাকবে আপত্তি জানানোর জন্য। কিন্তু দেখা যায় সাধারণ মানুষের কাছে এই নোটিফিকেশন পৌঁছায়নি, ফলে যারা আপিল করতে যাচ্ছিলেন তাদের সেই 1 বছরের সময়সীমা শেষ হয়ে যাচ্ছিল। এতে সবাই বিপদে পড়ে যায়, আর এই ধরনের অসংখ্য মামলা আদালতে জমা হতে থাকে। এর ওপর ওই সময় আবার সরকার থেকে ঘোষণা করা হয় যে ওয়াকফ সম্পত্তি যেহেতু নিজে নিজেই পরিচালিত হচ্ছে এবং আয়ও করছে, তাহলে সরকার যদি তাদের ব্যবস্থাপনায় আরও কিছু আর্থিক সাহায্য করে, কিছু ভর্তুকি বা অনুদান দেয়, তাহলে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কল্যাণমূলক প্রকল্প চালানোর ক্ষেত্রে সরকারের উপরে থাকা যে চাপ তা অনেকটা কমে যাবে। এর ফলে সরকার ওয়াকফ বোর্ডকে সহায়তা করতে শুরু করে এবং অনুদানও দিতে থাকে। এই পদক্ষেপের পরে শুধু অন্ধ্রপ্রদেশ ওয়াকফ বোর্ডেই প্রায় 4 কোটি টাকার অতিরিক্ত তহবিল বা সারপ্লাস ফান্ড নথিভুক্ত করা হয়, যা তারা ফিক্সড ডিপোজিট করে এবং তার ফলে 10% হারে সুদ পেতে থাকে। কিন্তু মূল ওয়াকফ যখন শুরু হয়েছিল, সেই যে একদম শুরুতে আলোচনা করা হলো যে সেখানে কোনোভাবেই এমন কোনো কিছু করা যাবে না যা ইসলামে হারাম, সুদ নেওয়া ইসলামে হারাম, তাই ওয়াকফের এই সুদ নেওয়া ঘিরে বিতর্ক দানা বাঁধতে শুরু করে। কিন্তু তা কিছুদিন বাদেই সরকারি চেষ্টায় ধামাচাপা পড়ে যায়। এই সময়ই আরেকটি নতুন ধরনের ওয়াকফ তৈরি হতে শুরু করলো, যেটিকে বলা হতো কর্পোরেট ওয়াকফ। ওয়াকফ সম্পত্তি আইনগতভাবে ব্যবসার মধ্যে প্রবেশ করতে শুরু করলো। যেমন হাকিম হাফিজ আব্দুল মজিদ হামদার্দ ল্যাবরেটরি শুরু করেন এবং সেটিকে ওয়াকফ করে দেন। এই কর্পোরেট ওয়াকফ থেকে ভারত সরকার যেভাবে ট্যাক্স নিতে পারবে না এবং সরকারি অন্যান্য নিয়মকানুনও এসবের ক্ষেত্রে সম্পূর্ণ লাগু হবে না। আইন অনুসারে এখানকার সম্পূর্ণ মুনাফা বেসরকারি সংস্থা এবং ইসলামিক সোসাইটির মধ্যে চলে যাবে। এরপর আসে 26শে মার্চ 1976 সালের ঘটনা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সব রাজ্য সরকারকে ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে চিঠি পাঠান। চিঠিতে তিনি মূলত বলেন, ভারতের মধ্যে অনেক ওয়াকফ সম্পত্তি রাজ্য সরকার দখল করে রয়েছে, তাই হয় সেই সম্পত্তি খালি করে ওয়াকফকে ফিরিয়ে দেওয়া হোক, আর না হয় যদি সরকার অনেক টাকা খরচ করে সেখানে পরিকাঠামো গড়ে তোলে তাহলে দরকার পড়লে বাজার দরের থেকেও বেশি ভাড়া দেওয়া শুরু করা হোক। এই সংক্রান্ত বিষয়ে গত ভিডিওতে বলেছি। এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে বিভিন্ন আইনের মধ্যে বিরোধ তৈরি হয়, তাই ওয়াকফের জন্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ আইন পরিবর্তন করানো হয়, যেমন টাউন প্ল্যানিং ল, ল্যান্ড সিলিং অ্যাক্ট, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট,
লিমিটেশন অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এছাড়াও ডেভেলপমেন্ট অফ আরবান ওয়াকফ প্রপার্টি স্কিম তৈরি হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় কোটি কোটি টাকা দিয়েছেন। 1989 সালের 1 এপ্রিল তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারি তিনি ঘোষণা করেন উত্তরপ্রদেশের সব বাঞ্জার জমি অর্থাৎ আনকাল্টিভেটেড ল্যান্ড সব ওয়াকফকে দিয়ে দেওয়া হবে। এই বিপুল পরিমাণ জমি ওয়াকফের নামে রেজিস্টার করা হয়। এ নিয়ে বিতর্ক হয় যে একটি ধর্মনিরপেক্ষ দেশে ধর্মীয় কারণে সরকারি জমি বরাদ্দ দেওয়া উচিত কি অনুচিত, কিন্তু ওই আর কি, বিষয়টি যথারীতি চাপা পড়ে যায়। এরপর প্রায় 20 বছর পর্যন্ত ওয়াকফ নিজের কাজ চালাতে থাকে। কিন্তু সমস্যা ছিল, ওয়াকফ কোনো সম্পত্তির দাবি করতে গেলে তাকে প্রমাণপত্র দেখাতে হতো, যেমন ওয়াকফ ডিড, উইল, গ্র্যান্টস, সনদ, শাসকের ফরমান ইত্যাদি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ওয়াকফ বোর্ডের কাছে কোনো কাগজ থাকতো না। তারা বলতো যে কাগজপত্রগুলো অত্যন্ত পুরনো হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে। এর ফলে ওয়াকফ বোর্ড অধিকাংশ সম্পত্তির দাবি প্রমাণ করতে পারত না। এই যেমন তাজমহলকে ওয়াকফ সম্পত্তি বলা হয়েছিল, কিন্তু আদালতে ওয়াকফ ডিড অনুপস্থিত ছিল, তাই আদালত তাজমহলকে ওয়াকফ সম্পত্তি হিসেবে মানেনি। আরও একটি সম্পূর্ণ গ্রাম ছিল যেটিকে ওয়াকফ বোর্ড দাবি করেছিল, কিন্তু সেখানেও কোনো প্রমাণপত্র মেলেনি। এতে ওয়াকফেরও ক্ষতি হতো কারণ তার দাবি খারিজ হয়ে যেত, এবং সাধারণ মানুষেরও ক্ষতি হতো কারণ প্রপার্টির উপরে ওয়াকফের দাবি থাকলে সেটি ব্যবহার করাও যেত না, আবার কেউ সেটিকে কিনতেও চাইতো না। এই কারণে বহু সাধারণ মানুষ ভয়ে ভয়ে থাকতেন যে যদি হঠাৎ কোনো সম্পত্তিকে ওয়াকফ দাবি করে বসে। আবার অন্যদিকে ওয়াকফের পুরনো ফরমান বা কাগজ আদালতে পেশ করার ক্ষমতা নেই, এটা বুঝে গিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি, যেমন কোনো কোনো রাজনৈতিক নেতারা বা কিছু ক্ষেত্রে ল্যান্ড মাফিয়ারা নতুন একটা ফন্দি শুরু করে। দেখা যায় এরা মুতাল্লিদেরকে ঘুষ দিয়ে অথবা অন্য কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে এসে বিশাল বিশাল ওয়াকফ সম্পত্তি দখল করে নিয়েছে অথবা অত্যন্ত অল্প দামে লিজে নিয়ে নিয়েছে। দেখা গেল হয়তো সত্যি সত্যি সেটি অতি প্রাচীন সময় থেকে ওয়াকফ হিসেবেই ছিল, কিন্তু বোর্ডের কাছে তার কোনো নথি নেই, তাই এই দখল হয়ে যাওয়া সম্পত্তিকে আর উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। ফলে বঞ্চিত হয়ে যাওয়া সাধারণ মানুষের এবং কিছু ক্ষেত্রে ঠকে যাওয়া ওয়াকফ বোর্ডের প্রচুর মামলা সিভিল কোর্টে জমা হতে থাকে। ভারতের সিভিল কোর্টে এমনিতেই তারিখের পর তারিখ চলতেই থাকে, তার উপর এত ওয়াকফ মামলা জমা হতে থাকছিল যে সব দিক থেকেই সমস্যা অত্যন্ত জটিল হচ্ছিল। এই সমস্ত সমস্যা মোকাবিলার জন্য তখনকার সরকার সিদ্ধান্ত নেয় যে ওয়াকফ অ্যাক্ট 1954 এখন বাতিল করে নতুন আইন আনা দরকার। তাই প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও ওয়াকফ অ্যাক্ট 1995 চালু করেন। এই আইনে ওয়াকফ বোর্ড আরও শক্তিশালী হয়ে যায়। এই নতুন আইন অনুযায়ী প্রথমেই ওয়াকফ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এই ওয়াকফ ট্রাইব্যুনালের বিষয়টা অনেকটা একটা ফাস্ট ট্র্যাক কোর্ট হিসেবে ভাবা হয়েছিল, যেমন আর্মড ফোর্সের ট্রাইব্যুনাল হয়, যেমন রেলওয়ে ট্রাইব্যুনাল হয়, ইন্ডাস্ট্রি ট্রাইব্যুনাল হয়। এই ট্রাইব্যুনাল গঠন করার উদ্দেশ্য বলা হয়েছিল যাতে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের উপর চাপ কমে এবং মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হয়, কিন্তু বাস্তবে তা হয়নি। আগের আলোচনায় বলা হয়েছে ট্রাইব্যুনালের রায় চূড়ান্ত বিচার বলে গণ্য হবে এবং এর বিরুদ্ধে আপিল করা যাবে না, তবে যদি কোনো আইনি ভুল থাকে তাহলে সেটার রিভিউ চাওয়া যেতে পারে। অর্থাৎ যদি ওয়াকফ ট্রাইব্যুনাল কোনো সম্পত্তি সম্পর্কে বলে দেয় যে এটা ওয়াকফের, তাহলে সেটার পরিবর্তন করা যাবে না। এই আইনের সবচেয়ে বিতর্কিত দিক ছিল সেকশন 40 এর বার্ডেন অফ প্রুফ ধারা। এর অধীনে যদি ওয়াকফ কাউকে সম্পত্তির দাবি করে তাহলে সেই সম্পত্তির মালিককে প্রমাণ করতে হবে যে ওই সম্পত্তি তারই, অর্থাৎ ওয়াকফের দাবি স্বাভাবিকভাবেই বৈধ ধরা হবে। এর পাশাপাশি যে বা যারা ওয়াকফ সম্পত্তি দখল করেছে বলে ওয়াকফ বোর্ডের অভিযোগ, তারা যদি জায়গা খালি না করে তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নিয়মও যুক্ত হয়েছে। এটা কগনাইজেবল এবং নন বেলেবল অপরাধ হিসেবে গণ্য হবে এবং জরিমানা সমেত 2 বছরের জেল পর্যন্ত হতে পারে। এটা সাধারণ মানুষের কাছে অত্যন্ত আতঙ্কের একটা বিষয় হয়ে দাঁড়ালো। এরপর থেকে ভারতের বিভিন্ন জায়গায় ওয়াকফ নিয়ে অনেক জটিলতা ও বিতর্ক চলতেই থাকে। যে সময়ে ভারতে আইন করে ওয়াকফকে শক্তিশালী করা হচ্ছিল, সেই সময় ইসলামিক রাষ্ট্র তুরস্কে মুস্তাফা কামাল ওয়াকফ মন্ত্রণালয় বন্ধ করে দেন এবং সমস্ত ওয়াকফ সম্পত্তিকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেন। একই ঘটনা ঘটে মিশরেও, সরকার ওয়াকফের একচ্ছত্র আধিপত্য বন্ধ করে দেয়। আলজেরিয়া, মরক্কো এবং রাশিয়াতেও একই কাজ হয়, সরকার ওয়াকফের দায়িত্বভার নিয়ে নেয়।
এদেশে হিন্দুদের যখন মন্দির পরিচালনায় কোনো স্বাধীনতা নেই, হিন্দুস্তানের সমস্ত হিন্দু মন্দির যখন সরকারের অধীনে থাকে, মন্দিরের অর্থ যখন সরকারের হাতে যায়, মন্দিরের প্রতিটি অডিট যখন সরকারি ব্যক্তিকে দিয়ে পরীক্ষা করাতে হয়, হিন্দু সমাজ সেই অর্থ দিয়ে গুরুকুল, চিকিৎসালয় বা অন্য কোনো উন্নতি প্রকল্পে ব্যবহার করতে পারে না, তখন একই রাষ্ট্রে অন্য একটি সম্প্রদায়ের জন্য ওয়াকফকে একটি স্বাধীন স্বশাসিত সংস্থা হিসেবে সংবিধানের বাইরে গিয়ে, রাষ্ট্রের আইনের বাইরে গিয়ে এত ক্ষমতাশালী করে তোলার পিছনে সরকারের কী পরিকল্পনা থাকতে পারে তা নিয়ে বিচ্ছিন্নভাবে সচেতন নাগরিকদের মধ্যে অনেক ধরনের আলোড়ন এবং আলোচনা চলতে থাকে। আর একদল সচেতন বোধ সম্পন্ন নাগরিক প্রশ্ন তোলেন, রাষ্ট্রের সংবিধানের তোয়াক্কা না করে ওয়াকফ যদি মুসলিম সম্প্রদায়ের সার্বিক উন্নতি প্রকল্পে নেওয়া বিশেষ আইন, তাহলে এত বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি থাকা সত্ত্বেও মেজর পার্সেন্টেজ মুসলিমদের মধ্যে শিক্ষার হার এবং অর্থনৈতিক অবস্থা এবং ওভারঅল কোয়ালিটি অফ লাইফ এত নিম্নমানের কেন? এই বিতর্ক যখন অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়, তখন 2005 সালে ভারত সরকার বিচারপতি রাজেন্দ্র সাচারকে মুসলিম সম্প্রদায় এবং ওয়াকফ সম্পত্তির বাস্তব অবস্থা নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করার দায়িত্ব দেয়। এরই নাম সাচার কমিটি। সাচার কমিটি শুধু ওয়াকফ নয়, সংখ্যালঘুদের সামগ্রিক অবস্থা নিয়েও কাজ করেছিল, তবে এখানে ওয়াকফের অংশটুকুই থাকছে। সাচার কমিটি ভারতের বিভিন্ন রাজ্যের ওয়াকফ বোর্ডগুলিকে নির্দেশ দেয় তারা যেন সমস্ত রাজস্ব, সম্পত্তির তথ্য, জরিপের রিপোর্ট যত তাড়াতাড়ি সম্ভব প্রদান করে। কিন্তু দেখা যায় অনেক রাজ্যের ওয়াকফ বোর্ড তাদের জরিপই আপডেট করেনি। কিছু রাজ্যে কোনো রেকর্ডই ছিল না। অনেক রাজ্যতে তো কোনো ডেটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও ছিল না। 17 নভেম্বর 2006 সালে এই সাচার কমিটি যতটা সম্ভব হয়েছিল তার রিপোর্ট জমা দিয়েছিল। রিপোর্টে কিছু চমকে দেওয়ার মতো তথ্য উঠে আসে, যা পরিষ্কার সংকেত দেয় যে ওয়াকফ বোর্ডের ভেতরে মারাত্মক কিছু গণ্ডগোল চলছে। রিপোর্টে উঠে আসে সে সময় স্থাবর অস্থাবর মিলে মোট 4,90,000-এর বেশি রেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তি আছে। যেগুলো রেজিস্টার্ড নয় কিন্তু দাবি করা হয়েছে সেগুলো রিপোর্টে লেখা হয়নি, সেগুলো হিসেব করলে আর তল পাওয়া যাচ্ছিল না। রিপোর্ট অনুযায়ী শুধু জমির পরিমাণ ছিল 6 লক্ষ একর। এরপর রেজিস্টার্ড সম্পত্তিগুলোর ন্যূনতম মার্কেট ভ্যালু নির্ধারণ করা হয়, যা দাঁড়ায় ন্যূনতম প্রায় 1,20,000 কোটি টাকা। সাচার কমিটি গণনা করে দেখায় যদি এই সব ওয়াকফ সম্পত্তি থেকে সব থেকে কম অন্তত 10% হারে রিটার্ন আসতো, তাহলেও 12,000 কোটি টাকা আয়ের কথা। কিন্তু বাস্তবে ওয়াকফ বোর্ড দেখায় মাত্র 163 কোটি টাকার বার্ষিক লাভ, বাৎসরিক 12,000 কোটি টাকা। অঙ্কটা কল্পনা করা যায়? সিকিম, মিজোরাম, নাগাল্যান্ডের মতো রাজ্যগুলোর মোট বাজেটই এর থেকে কম। এমনকি 2024 সালের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের মন্ত্রিসভার যে সর্বভারতীয় বাজেট 3,183.5 কোটি টাকা, আর সেখানে 2006 সালে এখনকার থেকে জিডিপি যখন অনেক কম, তখনই দেখা যাচ্ছে বছরে কম করে 12,000 কোটি টাকা শুধুমাত্র রেজিস্টার্ড প্রপার্টি থেকে আয় হয়, যার কোনো হিসেব নেই। অথচ একই সময়ে 2004-05 সালের রিপোর্ট বলছে 38.4% মুসলিম দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা বললে দেখা যায় তখন সর্বাধিক ওয়াকফ সম্পত্তি ছিল এই রাজ্যে, কিন্তু দারিদ্র্য সীমার নিচে সবচেয়ে বেশি মুসলিমও এখানেই বাস করতেন। অর্থাৎ মুসলিমদের আর্থিক অবস্থা দুর্বল, জমিও কম, অথচ ওয়াকফের জমি বিশাল, কিন্তু তার সুফল এই সাধারণ দরিদ্র মুসলিম পাচ্ছে না। ওয়াকফ বোর্ড জানায় কাগজে কলমে প্রচুর ওয়াকফ সম্পত্তি থাকলেও বাস্তবে অনেক ইল্লিগাল দখল হয়ে গেছে। ল্যান্ড মাফিয়া এবং রাজনীতিবিদরা এই জমিগুলো নিজেদের মতো করে নিজেরা ব্যবহার করছে, যার ফলে ওয়াকফ সম্পত্তির আয় নেই। এবং এই ল্যান্ড মাফিয়া আর রাজনীতিদের সাথে ওয়াকফ বোর্ডের কোনো রকম নাকি যোগ নেই। যথারীতি ওয়াকফ বোর্ডের এই কথাটিকেই মান্যতা দেওয়া হয়। এই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ইন্ডিয়া টুডে এর পরে একটা স্টিং অপারেশন করেছিল। তারা মেরঠের ওয়াকফ সম্পত্তির নম্বর 3068-এর মুতওয়াল্লি কামর আহমেদের কাছে যায়। দেখা যায় তিনি 1,35,00,000 টাকায় 680 স্কোয়ার ইয়ার্ড জমি দিতে রাজি হয়ে যান। তিনি বলেন 25% আমাকে উপরের ওয়াকফ বোর্ডের মেম্বারদের দিতে হবে। সীতাপুরের মুতাওয়াল্লি চৌধুরী আব্দুল হামিদ ওয়াকফ প্রপার্টি নম্বর 4181 বহু টাকার বিনিময়ে 90 বছরের জন্য
লিজ দিতে রাজি হয়ে যান। মেরঠের আরও এক ওয়াকফ প্রপার্টি ছিল নম্বর 3493, যার মুতাওয়াল্লি ছিলেন হাজি আব্দুল সামাদ। তিনিও টাকা নিয়ে ওয়াকফ প্রপার্টি বিক্রি করতে রাজি হয়ে যান। আপনি সার্চ করলে এরকম শত শত কেস পাবেন যেখানে রাজনীতিবিদ, ল্যান্ড মাফিয়া এবং মুতাওয়াল্লিরা একজোট হয়ে ওয়াকফ সম্পত্তির চরম অপব্যবহার করছে। পশ্চিমবঙ্গে 1256টা ওয়াকফ সম্পত্তি খুবই কম দামে লিজে দিয়ে দেওয়া হয়েছে। একটা ওয়াকফ সম্পত্তি 99 বছরের জন্য বিজয় মালিয়ার এক অ্যালকোহল কোম্পানিকে দিয়ে দেওয়া হয়। আমরা শুরুতেই আলোচনা করেছিলাম ওয়াকফ সম্পত্তি অ্যালকোহল সংক্রান্ত কাজে কোনোভাবেই ব্যবহার করা কিন্তু যায় না। পলিটিশিয়ানদের লিস্ট তো আরও বড়। কর্ণাটকের স্টেট মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আনোয়ার মণিপেডি এক রিপোর্ট জমা দেন যেখানে তিনি অভিযোগ করেন 2001 থেকে 2012 সালের মধ্যে রাজনীতিবিদ আর ল্যান্ড মাফিয়ারা 27,000 একর ওয়াকফ জমি খুব সস্তায় তুলে নিয়েছে। এই যে স্ক্যামের আনুমানিক মূল্য ছিল 2 লক্ষ কোটি টাকা। তিনি সরাসরি নাম নেন রহমান খান, জাফর শরীফ, তানভীর শেঠ, কামরুল ইসলাম, CM ইব্রাহিম ইত্যাদি ইত্যাদি। দিল্লিতে বহু ওয়াকফ প্রপার্টি রয়েছে যেগুলোকে মাত্র 1 টাকা মাসিক ভাড়ায় দিয়ে দেওয়া হয়েছে বলে রেকর্ড রয়েছে। এই সব প্রপার্টির একটা লিস্ট আছে, আর তাতে দেখা গেছে 85% কেসে এই প্রপার্টিগুলো দিল্লিতে বাজার মূল্যে যে পরিমাণ অর্থ ভাড়া দিতে হয় সেই সমপরিমাণ অর্থেই হিন্দুদের রেন্টে দেওয়া হয়েছে। এরকম অনেক উদাহরণ আছে। যে টাকা গরিব মুসলিমদের কাছে যাওয়ার কথা ছিল তা নিয়ে কিভাবে স্মাগলিং চলছে। তবে এই সব কিছুকে ছাপিয়ে যায় 2014 সালের নির্বাচনের 30 দিনের আগে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি আজকের আলোচনায় আগেই বলেছি, যখন ব্রিটিশরা দিল্লিকে রাজধানী বানায় তারা ওয়াকফ প্রপার্টি নিয়ে নেয়। যখন তারা চলে যায় এবং প্রধানমন্ত্রী যখন নেহেরু হন, তখন ওয়াকফ বোর্ড আবার দিল্লির সেই 77% জমির ওপর নিজেদের দাবি করে। কিন্তু ততদিনে এই সব জমি DDA এবং LDA এর অধীনে চলে গিয়েছে এবং সরকারের বহু ইনফ্রাস্ট্রাকচার ওই জায়গার ওপর গড়ে উঠেছে। কিন্তু এই নিয়ে সরকার আর ওয়াকফ বোর্ডের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এবং এখনও এই নিয়ে কোর্ট কেস চলছে। DDA আর LNDO দিল্লি ওয়াকফ বোর্ডের ওপর 300-র বেশি মামলা করেছে এই জমিগুলো নিয়েই। আর যখন 2014 সালের নির্বাচন হতে চলেছিল তার 30 দিন আগে কংগ্রেস 123টি সম্পত্তি ওয়াকফ বোর্ডকে হঠাৎ করে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু নির্বাচনে বিজেপি জয়ী হয়ে সরকার গঠন করে এবং আবার এই বিষয়টিকে নিয়ে দিল্লি ওয়াকফ বোর্ড এবং সরকারের মধ্যে মামলা হয়েছে, কিন্তু এখনও কোনো রায় আসেনি। শুধু যে দিল্লিতে সরকার আর ওয়াকফের মধ্যে মামলা চলছে এমনটা নয়, কর্ণাটকের টুমকুর শহরে BH রোডে 2 জন মুসলিম সাধকের দরগা ছিল। সেই দরগা নিয়ে মিউনিসিপ্যাল কমিশনার মামলা করেন যে এটি অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। মামলা চলেছে দীর্ঘদিন। এরপর 1906 সালের একটি মানচিত্র পেশ করা হয় যেখানে সেই দরগাকে দেখা যায়নি। এদিকে দরগা বলছে 1906 সালের আগে থেকে তারা সেখানে রয়েছে। এরপর কোর্ট দরগার বিরুদ্ধে রায় দিয়ে দেয়। এমনই আরেকটি ঘটনা, উত্তরাখণ্ডের জঙ্গলে 450টি মাজার পাওয়া যায়, কিন্তু সেগুলো চেক করার পর দেখা যায় কোথাও কোনো মানবদেহ নেই। অর্থাৎ ব্যাপক অব্যবস্থাপনা চলছে। মুকেশ আম্বানির বাড়ি থেকে ইডেন গার্ডেন পর্যন্ত অনেক প্রাইম জায়গা নিয়ে কনফ্লিক্ট চলছে, কোর্টে মামলা চলছে বলে এখানে শেষ করা যাবে না। আমাদের রাজ্যের ক্ষেত্রে মন্ত্রীদের নাম, বিধায়কদের নাম, রাজ্যসভার সাংসদ, পুরসভার কাউন্সিলর, আরও এদিকে ওদিকে বিভিন্ন নাম ছড়িয়ে আছে। ওয়াকফ ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া নামে একটি অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে। এখানে গেলে রাজ্যভিত্তিক ওয়াকফ সম্পত্তির বিস্তারিত পাবেন। এখন আপনি নিজেও চাইলে নিজের এলাকার ওয়াকফ সম্পত্তির GPS এর অবস্থান, মামলা, সার্ভে, রিপোর্ট, আর্থিক তথ্য, বার্ষিক আয়, ব্যালেন্স শিট ইত্যাদি দেখে নিতে পারবেন। এই পোর্টালে দেখা যাচ্ছে মোট 58,000 অভিযোগ নথিভুক্ত হয়েছে। 4,951টি মামলা ওয়াকফ ট্রাইব্যুনালে চলছে। 165টি মামলা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে চলছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, 9,942টি চলছে মুসলিমদের মধ্যেই। দেখা যাচ্ছে যে মুসলিম কমিউনিটির জন্য এই ওয়াকফ সিস্টেম গঠিত হয়েছিল সেই কমিউনিটি আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। নতুন যে ওয়াকফ বিল এলো তাতে যে পরিবর্তনগুলো এলো সেগুলো যে মুসলিম সমাজের জন্যেই কতটা ভালো সেটাই সাধারণ মুসলিমরা বুঝতে পারলেন না। এই যে ওয়াকফ বাই ইউজার ধারাটিকে সরিয়ে দেওয়া হয়েছে, মসজিদ, মক্তব, মাদ্রাসা, দরগার আশপাশে যাদের ফাঁকা জায়গা ছিল, দোকান ঘর ছিল, বাড়ি ছিল, বাড়ির সামনে বসার জায়গা ছিল, তারা রীতিমতো দুশ্চিন্তায় থাকতেন। যেহেতু মসজিদ, মাদ্রাসা, দরগায় আসা মানুষজন খুব স্বাভাবিকভাবেই এই জায়গাগুলোকে উজু করার জন্য, বিশ্রাম করার জন্য, বিশেষ বিশেষ ভিড়ের দিনে নামাজ পড়ার জন্য
সাধারণভাবে খাওয়া দাওয়া করার জন্য, কিংবা খুব সাধারণভাবে জুতো খুলে রাখার জন্য সাধারণভাবেই ব্যবহার করতেন। যে কোনো মুহূর্তে এটি ওয়াকফ বাই ইউজার হিসেবে ঘোষণা হয়ে যেতে পারে। তাহলে এটি সরিয়ে দিয়ে কি সাধারণ মানুষের উপকার হয়নি? শুধুমাত্র সেই ব্যক্তি যে কমপক্ষে 5 বছর ধরে ইসলাম প্র্যাকটিস করছে, সেই তার সম্পত্তিকে ওয়াকফ করতে পারবে, এই আইন এলে নিরীহ মানুষের উপকার হবে কিনা? মানুষ যখন ধর্মান্তরিত হয়, সাধারণত কোনো না কোনো নেতিবাচক কারণেই হয়। তার নিজের ধর্মের প্রতি নেতিবাচক মনোভাব হোক, অথবা নেতিবাচক চাপ তার উপর সৃষ্টি করা হোক, হয় তাকে জোর করে ধর্মান্তরিত করানো হয়, অথবা যে ধর্মে সে রয়েছে সেখানে সে একদমই ভালো নেই, সেই কারণে সে তার ধর্ম ত্যাগ করে। এই দুই ক্ষেত্রেই একজন মানুষের উপর অত্যন্ত নেতিবাচক মানসিক চাপ থাকে। খুব আনন্দের সাথে, খারাপ কারণ ছাড়াই নিজের ধর্মকে মানুষ ত্যাগ করছে আজকের দিনে দাঁড়িয়ে, এই উদাহরণ অত্যন্ত বিরল। কাজেই এই রকম পরিস্থিতিতে একজনের সম্পত্তি যখন হাত থেকে চলে যাচ্ছে, তা কি একজন সাধারণ মানুষের কাছে মর্মান্তিক বেদনাদায়ক নয়? তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আগের ওয়াকফ আইনে মহিলাদের জন্য কোনো বাধ্যতামূলক জায়গা ছিল না। নতুন বিলে ওয়াকফ বোর্ডে কমপক্ষে 2 জন মুসলিম মহিলা রাখা বাধ্যতামূলক হয়েছে। এতে কি অন্যায় হয়েছে? মহিলাদের প্রগতি নিয়ে রাষ্ট্র চিন্তা করবে না? চতুর্থ আরও গুরুত্বপূর্ণ, ওয়াকফ আল আওলাদে কেবল পুরুষদেরই অধিকার ছিল, এখন নারীরাও সেই অধিকার পাবেন। এতে মুসলিম সমাজের জন্য খারাপ হয়েছে? ওয়াকফ বোর্ডে কমপক্ষে 2 জন অমুসলিম রাখা বাধ্যতামূলক হয়েছে, এটা নিয়ে চরম বিরোধ। বুঝতে হবে, ওয়াকফ বোর্ডের মধ্যে মুসলিমদের সাথে হিন্দু, খ্রিস্টান বা অন্য ধর্মের 2 জনকে রাখতে বলা হয়েছে। অনেকে বলছেন, হিন্দু মন্দিরের ক্ষেত্রে এরকম কেন হয় না? কে বলল হয় না? ফিরাদ হাকিম তারকেশ্বর বোর্ডের, খ্রিস্টান ভানগালাপুরি অনিতা তিরুপতি বোর্ডের শীর্ষস্থানে রয়েছেন। বুঝতে হবে, ওয়াকফ বোর্ড আর ওয়াকফ প্রপার্টি কিন্তু এক নয়। ওয়াকফ সম্পত্তি মসজিদ বা দরগা বা মাজার বা মক্তব বা পবিত্র কবরস্থান যাই হোক না কেন, সেখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান বা অন্য ধর্মের 2 জনকে রাখতে বলা হয়েছে এমন নয়। ওয়াকফ বোর্ড, যেখানে ওয়াকফ প্রপার্টি সম্পর্কে হিন্দু, খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষের অভিযোগ আসে, আবেদন আসে, সেখানে নিরপেক্ষ বিচার যাতে হয় তা সুনিশ্চিত করতে এই প্রস্তাব আনা হয়েছে। ওয়াকফ অ্যাক্টের সেকশন 107 বাদ দেওয়া হয়েছে, যার ফলে এখন ওয়াকফ লিমিটেশন অ্যাক্টের আওতায় চলে এসেছে। কেবল রেজিস্টার্ড ওয়াকফকেই বৈধ ধরা হবে। ওই হঠাৎ করে ওয়াকফ বোর্ড নোটিশ পাঠিয়ে দেবে, আমি যে জায়গায় বসবাস করছি সেই গ্রাম বা সেই পাড়া বা সেই বাড়ি নাকি কেউ কবে কোনো এককালে কেউ একজন মুখে বলে দিয়ে গিয়েছিলেন যে তিনি তাঁর এই জায়গা নাকি ওয়াকফ করছেন, যার কোনো লিখিত ডকুমেন্ট নেই, অথচ আমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। সেই অদ্ভুত ভয়ঙ্কর মৌখিক ওয়াকফ আর গ্রহণযোগ্য হবে না। এটা কি সাধারণ মানুষদের জন্য, সাধারণ মুসলিমদের জন্য ভালো হয়নি? আগে যেখানে ওয়াকফ ট্রাইব্যুনালের সার্ভে কমিশনার সার্ভে করতেন, এখন সেই কাজ করবেন জেলা প্রশাসক, ডিস্ট্রিক্ট কালেক্টর, এবং তিনি রিপোর্ট পাঠাবেন রাজ্য সরকারকে। এতে ওয়াকফ বোর্ডের আপত্তির কি আছে? সব ঠিকঠাক থাকলে ওয়াকফ তার ক্লেম করা প্রপার্টি পেয়ে যাবে, আর গরমিল থাকলে আসল মালিকের সম্পত্তি মালিকের কাছেই থাকবে। কোনো ওয়াকফ সম্পত্তি রেজিস্টার করার জন্য রেভিনিউ রেকর্ডে উল্লেখ করা বাধ্যতামূলক হয়েছে। এটা বাধ্যতামূলক না হলে ওই যে কোনো সম্পত্তি ওয়াকফ বলে ঘোষণা করার পরে কাগজ দেখাতে না পারার যে সমস্যা, তা তো ভবিষ্যতেও চলতে থাকবে, এবং তার ফলে সাধারণ মানুষ এবং ওয়াকফ বোর্ড উভয়কেই তো বছর বছর হেনস্থার মুখে পড়তে হবে। ওয়াকফ ট্রাইব্যুনালে আগে একজন মুসলিম আইন বিশেষজ্ঞ থাকতেন, এখন এসেছেন রাজ্য সরকারের একজন কর্মকর্তা। এতেও তো আপত্তি থাকার কথা নয়। সরকারি কর্মকর্তা থাকলে আপত্তি থাকবে কেন? ওয়াকফ বোর্ডের অডিট করবে সিএজি, অর্থাৎ সরকারের একটি সংস্থা। সরকারি সংস্থা অডিট করলে ওয়াকফ বোর্ডের আপত্তি কোথায়? আমার বোধগম্য হচ্ছে না। আগে রাজ্যে শিয়া ও সুন্নি ওয়াকফ বোর্ড থাকতো, এখন আগাখানি ও বোরা মুসলিমদের জন্য ওয়াকফ বোর্ডে জায়গা তৈরি করা হলো। মুসলিম সমাজের 80% মানুষ পশমান্দা শ্রেণীর, অর্থাৎ দরিদ্র, একরকমভাবে ওবিসি বলা যেতে পারে। তাদের ওয়াকফে প্রতিনিধিত্ব থাকা উচিত নয়? আগাখানি, দাউদি, বোহরা, মোহাম্মদিয়া, আহমদিয়া, এদের কেউই ওয়াকফে কোনো প্রতিনিধিত্ব পায় না, অথচ এরাও মুসলমান। তাহলে এদের প্রতিনিধিত্ব দেওয়া যাবে না? এই যে বিল আনা হয়েছে, এটি মুসলিম সমাজের প্রতিটি অংশকে প্রতিনিধিত্ব দেয়। ওয়াকফ যে উদ্দেশ্যে করা হয়েছিল বলে দাবি করা হয়, পিছিয়ে পড়া মুসলিম সমাজের উন্নতির উদ্দেশ্যে, এই বিল সেই কথা মাথায় রেখে করা হয়েছে। এই বিল ভারতবর্ষের সার্বভৌমত্বকে মাথায় রেখে তৈরি করা হয়েছে।
ভারতবর্ষে ইসলাম আসার সময় থেকে 1947 সাল পর্যন্ত এবং 1947 থেকে 2013 পর্যন্ত যত জমি ওয়াকফ হিসেবে ঘোষণা হয়েছে তা মোটামুটি 18 লক্ষ একর। কিন্তু 2013 আইন আসার পর সেই 18 লক্ষ একরে আরও 21 লক্ষ একর জমি যুক্ত হয়ে যায়। এটাই তো যথেষ্ট প্রমাণ করার জন্য যে 2013 সালের কংগ্রেসের আইন এই সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সুবিচারমূলক ছিল না। কারণ ওই আইনে কারো জমি, তা সে হিন্দুরই হোক খ্রিস্টানেরই হোক, ওয়াকফ ঘোষণা করা হয়ে গেছে। যেখানে সাধারণ মানুষ চাষবাস করছে, বসবাস করছে, জীবিকা নির্বাহ করছে, এমন এমন পুরো গ্রামকে ওয়াকফ ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ুতে প্রায় 1600 বছরের পুরনো মন্দির যেখানে পূজা হয় এবং তার চারপাশের গ্রাম, তাও ওয়াকফ ঘোষণা করা হয়েছে। এইভাবে তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না। 2014 নির্বাচনের ঠিক আগে ভোট ব্যাংক নিশ্চিত করতে এই কাজটি কংগ্রেস করে দিল। যারা এটার বিরুদ্ধে কথা বলছেন, মিছিল করছেন, ভাঙচুর করছেন, বাস থামিয়ে গেরুয়া পতাকা নামিয়ে উল্লাস করছেন, ক্লাস 7-এর শিশুকে খুন করছেন, বাবা ছেলেকে একসাথে মেরে ফেলছেন, বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন, তাদের যদি জিজ্ঞেস করতে পারতাম এই 39 লক্ষ একর জমির মধ্যে কবরস্থান, মসজিদ, দরগা, মাদ্রাসা সব মিলিয়ে কত জানেন? মাত্র 5%, তারও কম। আর বাকি জায়গাগুলো ব্যক্তিগত মদের কারখানা, শপিং কমপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, মার্বেল শোরুম, আরও কত কি। এই 39 লক্ষ একর জমি থেকে কত আয় হয়? সেই বিপুল অঙ্কের টাকা কোথায় যায়? সরকার অডিট করতে চাইলে বিদ্রোহ, সত্যি সত্যিই পিছিয়ে পড়া মুসলিম সমাজকে বোর্ডের মধ্যে স্থান দিলে বিদ্রোহ, ওয়াকফে আওলাদে পুরুষ ওয়ারিসের পাশাপাশি নারীদের সমান অধিকারের কথা বললে বিদ্রোহ। ইসলামের এত অসাধারণ একটি সুন্দর অভ্যাস ও বিশ্বাস সাদগাই জারিয়ার আজকের এই পরিণতি দেখে আর সত্যি ঘুমাতে পারছি না। জানি না কতজন এটিকে সম্পূর্ণ দেখবেন। যারা দেখবেন তারা যদি পারেন নিজেরা বুঝবেন, বাদবাকিদেরকে বোঝাবেন, যতটা পারবেন অন্যদেরকেও বোঝানোর চেষ্টা করবেন। নমস্কার।